ওয়ারেন বাফেট ছোটবেলা থেকে ম্যাথে খুব ভালো স্টুডেন্ট ছিলেন, তাই ছোটবেলা থেকেই তিনি তার বাসার সামনে দিয়ে যেই গাড়িগুলো যেত তার নাম্বার প্লেটগুলো লিখে রাখতেন এবং পরবর্তীতে মিলিয়ে দেখতেন কোন গাড়িটা তার বাসার সামনে দিয়ে সবচেয়ে বেশিবার যাতায়াত করত। ওয়ারেন বাফেট তার বাসার কাছের দোকান থেকে মানুষ যে কোল্ড ড্রিঙ্কস কিনে খেত সেগুলো সে দেখত, তারপর লোকেরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যখন চলে যেত তখন তিনি সেই জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কস এর সিপিগুলো মানে কোল্ড ড্রিঙ্কস এর ক্যাপগুলো কালেকশন করতেন এবং প্রতি সপ্তাহে সেগুলোকে গুনে গুনে দেখতেন কোন কোল্ড ড্রিঙ্কসটি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন কোকা কোলা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। সেই ছোট বয়স থেকেই তিনি এটি বুঝতে পেরেছিলেন মানুষের চাহিদা কিসে বেশি আর মানুষের চাহিদাকে কিভাবে বের করা যায়। যাই হোক, এখন তো আমরা সবাই জানি কোকা কোলা কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার ওয়ারেন বাফেটের দখলে, সো এই অ্যানালাইসিসটি কিন্তু তিনি সেই ছোটবেলা থেকেই করছিলেন। যাই হোক, ছোট বয়স থেকে আরো একটা জিনিস রেগুলারলি তিনি করতেন, সেটি হলো বই পড়তেন। তিনি লাইব্রেরিতে গিয়ে ফাইন্যান্সের বইগুলো অনেক পড়তেন। আর তিনি 10 বছর বয়সেই বেনসন লাইব্রেরিতে বই পড়ার সময় একটা বই দেখতে পেলেন যার নাম ছিল 1000 ওয়েজ টু মেক $1000, মানে $1000 কামানোর 1000টি উপায়। তারপর তিনি এই বইটি পড়ে অনেক আইডিয়া নেন। একটা আইডিয়া ওয়ারেন বাফেটের সবচেয়ে বেশি পছন্দ হয়, আর সেটি ছিল এমন একটি ওজন মেশিন যেই মেশিনটি দিয়ে প্রতি মাসে $1000 আয় করা সম্ভব। আর ওয়ারেন বাফেট যখন ছোট ছিলেন সেই সময়টি ছিল এখন থেকে আরো প্রায় 60 থেকে 70 বছর আগের ঘটনা। সেই সময়ে ওজন মাপার এই যন্ত্রটির অনেক চাহিদা ছিল। ওয়ারেন বাফেট যেটি করেছিলেন, ছোটবেলায় সে তার দাদার দোকান থেকে কোকা কোলা নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে সেল করতেন। সেখান থেকে তিনি পেনি পেনি ডলার আয় করতেন। পাশাপাশি চুইংগাম নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে একটা একটা করে সেল করতেন। সে নিউজ পেপারও সেল করেছিলেন অনেকগুলো দিন। আর এভাবে করে সে কিছু টাকা জমিয়ে একটি ওজন মাপার মেশিন কিনেন। সেই মেশিন সে ভাড়ায় চালাতো এবং পরবর্তীতে সেই ভাড়া দিতে দিতে তার আরো একটি ওজন মাপার মেশিন কেনার সমপরিমাণ টাকা হয়ে যায়। তখন সে আরো একটি মেশিন কিনে এবং পরবর্তীতে সে বেশ কিছু মেশিনের মালিক হয়ে যায়। যাই হোক, এই স্টোরিটি আমি আপনাদের যখন বলছি, মানে সেই সময়ে ওয়ারেন বাফেটের বয়স ছিল মাত্র 10-11 বছর। মানে চিন্তা করুন, সেই ছোটবেলায় একটা ছোট বাচ্চা সেই সময়ে কত চিন্তা করত। যাই হোক, ওয়ারেন বাফেট বলেন, দেয়ার ওয়াজ এ ফ্রিডম, এনজয়মেন্ট ইন মেকিং মানি অ্যান্ড আই কুড বিকাম মাই ওন বস ইন ইট। ওয়ারেন বাফেটের ছোটবেলা থেকেই কম্পাউন্ড ইফেক্টের প্রতি না অনেক আকর্ষণ ছিল। তিনি ছোটবেলায় একটি রাজার গল্প পড়েছিলেন। গল্পটি ছিল এমন, এক রাজার কাছে একটি যুবক আসে কিছু অর্থ সাহায্য নেওয়ার জন্য। রাজা তখন যুবককে বলেছিল, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তখন যুবকটি বলেছিল, আমি একটা চেস বক্সে প্রথম ঘরে একটা দানা রেখে তারপর দ্বিতীয় ঘরে ডাবল দানা রাখুন, মানে 2টা দানা, তারপর তৃতীয় ঘরে এর ডাবল রাখুন, মানে 4টা দানা। এভাবে করে চেস বক্সের শেষ ঘর পর্যন্ত যতটা চালের দানা হবে আপনি আমাকে ঠিক ততটুকুই দিলেই হবে। এটা শুনে রাজা তো অনেক হাসছিল, ভাবছিল বেকুব ছেলেটা, সে আমার কাছে হীরা জহরত চাইতে পারত, কিন্তু সে তা চায়নি, সে চেয়েছে অল্প কিছু চাল। যাই হোক, তখন রাজা তার সৈন্যকে অর্ডার করলো, সে যা চায় সেই সেম পরিমাণ জিনিস তাকে দিয়ে দাও। পরবর্তীতে তার মন্ত্রী হিসেব করে দেখলো চেস বক্সের লাস্ট ঘর পর্যন্ত যেতে যেই পরিমাণ চালের দানা দিতে হবে সেই পরিমাণ হিসেব করলে রাজার সম্পূর্ণ কিংডমকে বিক্রি করতে হবে। সো এখান থেকে বুঝতেই পারছেন কম্পাউন্ড ইফেক্ট কতটা পাওয়ারফুল জিনিস। এই গল্পটি পড়ার পর ওয়ারেন বাফেটের কম্পাউন্ডের প্রতি এতটা ভালোবাসা তৈরি হয়, পরবর্তীতে সে এটিকে তার কোর ফিলোসফি বানিয়ে নেন। এরপর ওয়ারেন বাফেটের বাবা দেখলো ওয়ারেন বাফেট অন্যান্য বাচ্চাদের মতো নয়, সে অনেক জিনিয়াস। তাই তার বাবা তাকে সাজেস্ট করেছিল সে হার্ভার্ড বিজনেস স্কুলে যেন অ্যাডমিশন নেয়। পরবর্তীতে ওয়ারেন বাফেট সেখানে অ্যাপ্লাই করেন। এরপর হার্ভার্ড স্কুলে ওয়ারেন বাফেটের যখন অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ নেওয়া হয়, তখন যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা কেউই ওয়ারেন বাফেটকে পছন্দ করেননি, কারণ বাফেট যেই অ্যান্সারগুলো দিচ্ছিল সেগুলো বাস্তবতার সাথে মিল থাকলেও একাডেমিক স্টাইলে এভাবে করে লিখলে হবে না। তাই যারা ইন্টারভিউ নিয়েছিল তারা ওয়ারেন বাফেটকে পছন্দই করেনি, তাকে ইগনোর করে দেয়। ওয়ারেন বাফেট তখন প্রচন্ড দুঃখ পেয়েছিল। সে মনে মনে ভেবেছিল বাবাকে সে এখন কি বলবে। কিন্তু পরবর্তীতে ওয়ারেন বাফেট বলেন, এটা আমার লাইফের সবচেয়ে ভালো একটি টার্নিং পয়েন্ট ছিল, কারণ তিনি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়ে ইনভেস্টিং এর ব্যাপারে অনেক নলেজ নেন। তারপর এই বইয়ের লেখক বেঞ্জামিন গ্রাহামের ব্যাপারে তিনি জানতে পারেন, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। আর এরপরই তিনি বেঞ্জামিন গ্রাহামকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখেন। তিনি লিখেছিলেন, ডিয়ার প্রফেসর, আমি মনে করতাম আপনি মনে হয় মারা গিয়েছেন, কিন্তু আমি জেনে গিয়েছি আপনি বেঁচে আছেন, আর তাই আপনার ইউনিভার্সিটিতে আমি পড়তে চাই। একবার চিন্তা করুন, একটা ছেলে কিভাবে করে একটা প্রফেসরকে চিঠি লিখেছিল। তারপর তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আর সিলেক্ট হয়ে যান। ওয়ারেন বাফেট বলেছিলেন, আমার জীবনের খুব ভালো দিন কাটছিল সেখানে, কারণ আমি ইনভেস্টিং এর ব্যাপারে অনেক কিছু শিখেছিলাম বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে। বেঞ্জামিনের কাছ থেকে সবচেয়ে ইন্টারেস্টিং যেই বিষয়টি তিনি শিখেছিলেন সেটি হলো 2টি রুলস। রুলস নাম্বার 1, নেভার লুজ মানি, মানে জীবনে কোথাও টাকা ইনভেস্ট করে লস যেন না হয় সেটি এনশিওর করতে হবে। আর রুলস নাম্বার 2, নেভার ফরগেট দ্য রুলস নাম্বার 1, মানে প্রথম রুলসটিকে কখনো
কখনোই ভোলা যাবেই না। তিনি সেখান থেকে ভ্যালু ইনভেস্টিং এর ব্যাপারেও না অনেক কিছু শিখেছিলেন। একটা কোম্পানি বা তার শেয়ার কেনা তখনই উচিত যখন সেই কোম্পানিটির ভ্যালু কমে যায়। মানে একটা কোম্পানির ভ্যালু যখন কমে যায় তখন সেই কোম্পানির দামও কিন্তু কমে যায়, আর যখন দাম কমে যায় তখন সেই কোম্পানিটিকে কিনা উচিত এবং সেই কোম্পানিকে অ্যানালাইসিস করে তার যেই বিজনেস গ্যাপগুলো রয়েছে সেগুলোকে সলভ করে আবার বিজনেসটিকে টপে এনে সেল করে দেওয়া উচিত। এটিই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। আর এই থিওরিতেই ওয়ারেন বাফেট অনেক বড় বড় কোম্পানি সেই সময় কিনেছিলেন, আবার কিছু কিছু কোম্পানি শেয়ারও কিনেছিলেন। কিন্তু এরপরই হয় কিছু সমস্যা। সেই সময় ইউএস এর বাজারে দেখা যায় কোনো কোম্পানির ভ্যালু না এতটা কম ছিল না, যেটির কারণে ওয়ারেন বাফেট সেই কোম্পানিকে কিনবে। এমন একটি অবস্থায় যখন ওয়ারেন বাফেটের বিজনেসটা প্রায় অফ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই 25 বছর বয়সে ওয়ারেন বাফেট একটি পার্টনারশিপে ফার্ম খোলেন। আর তার 6 বছর পরই সেই ফার্ম থেকে $1,05,000 ইনভেস্ট করে $7 মিলিয়ন লাভ করেন এবং সেই 7 জন পার্টনারের মধ্যে সবাই $1 মিলিয়ন করে লাভ করেন। তার মানে মাত্র 31 বছর বয়সেই $1 মিলিয়ন মালিক হয়ে যান ওয়ারেন বাফেট। আর পরবর্তীতে ওয়ারেন বাফেট অনেকটা হাস্যকরভাবে এই অ্যান্সারটি দিয়েছিলেন, ভাগ্যিস আমি 31 বছরের মধ্যে মিলিয়নার হয়েছিলাম, তা না হলে তো এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা যেতে হতো আমার। এরপর ওয়ারেন বাফেট দেখলেন তার একটি অনেক বড় সমস্যা রয়ে গিয়েছে, সেটি হলো সে পাবলিকলি স্পিচ দিতে পারে না। তাই তিনি ডেল কার্নেগির পাবলিক স্পিকিং এর একটি কোর্সে জয়েন করেন। সেখান থেকে তিনি পাবলিক স্পিকিং শেখার পর লাইফে অনেক বড় একটা সাফল্য আসে। তারপরে তিনি চার্লস মাঙ্গার নামে এক ব্যক্তির সাথে পার্টনারশিপে যান, যার সাথে দেখা হওয়ার আগে ওয়ারেন বাফেটের ইনভেস্টিং ফিলোসফিটা ছিল এমন, কম দামে কোম্পানিকে কিনবো এবং সেই কোম্পানির সমস্যাগুলোকে সলভ করে বেশি দামে বিক্রি করব। কিন্তু চার্লস মাঙ্গারের সাথে পার্টনারশিপের পর তারা দুজন মিলে নতুন একটি ফিলোসফি আবিষ্কার করলো। সেটি ছিল হাই কোয়ালিটিস কোম্পানি কিনতে হবে, যেটি পরবর্তীতে বেচার কোনো প্রয়োজনই হবে না, কারণ সেই কোম্পানিগুলোর ভ্যালু নিজেই কম্পাউন্ড ইফেক্ট হারে বাড়তে থাকবে আর কোম্পানি থেকে প্রফিট আসতেই থাকবে। তারপর এই থিওরিতে তারা দুজন মিলে অনেক বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করেন, যেমন তাদের ইনভেস্টিং রয়েছে অ্যাপেলে, ব্যাংক অফ আমেরিকায়, আমেরিকান এক্সপ্রেস কোম্পানি, কোকাকোলার মতো বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার তারা হয়ে যান। পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানিতে তারা ইনভেস্ট করেছে। আর এত সব এক্সপিরিয়েন্স করার কারণে মিস্টার ওয়ারেন বাফেট ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট বিলিয়নার ইন দ্য ওয়ার্ল্ড। এখন আপনারা অনেকেই চাকরি করেন অথবা ছোটখাটো কোনো বিজনেস করেন, আপনারা অনেকেই চান টাকা কিভাবে আপনি জমাতে পারেন। হয়তোবা আপনার ইনকাম খুবই কম, কিন্তু তারপরও আপনি চান কিছু টাকা করে হলেও প্রতি মাসে জমাতে, যেন ভবিষ্যতে কোনো বিপদে পড়লে সেই টাকাগুলোকে ইউজ করতে পারেন অথবা সেই টাকাগুলো দিয়ে ভবিষ্যতে বড় কিছু করবেন। তাদের জন্য আমার এই ভিডিওটি। এখানে আমি মাত্র 5 বছরে কিভাবে অল্প অল্প করে প্রতি মাসের টাকা জমিয়ে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট তৈরি করতে পারেন সেটি এই ভিডিওতে আমি বলেছি। আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন।